নমস্কার। পাবলিক নাও এর পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। গোটা দেশের সবচাইতে বড় নির্বাচনের আজ শেষ দফার ভোট। আর এই আমরা যে অনুষ্ঠান শুরু করছি 5 মিনিট আগে শেষ হলো। 5 মিনিট আগে ভোট গ্রহণ প্রক্রিয়ার সময়সীমা শেষ হয়েছে। হয়তো এখনো দেশের বিভিন্ন জায়গায় ভোট গ্রহণ প্রক্রিয়া, যারা ভোট এখনো পর্যন্ত লাইন প্রচুর রয়েছে তারা ভোট দিচ্ছেন, কিন্তু তারই মাঝে আমাদের বলতে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই এক্সিট পোলগুলো বেরিয়ে আসবে। আলোচনা হবে সংখ্যা নিয়ে, কোন দল কত আসন পেতে পারেন, কোন দলের আসন সংখ্যায় কোন দলের কাছে কত আসন সংখ্যা যেতে পারে। কিন্তু সমস্ত কিছুর ঊর্ধ্বে মানুষের রায়, সমস্ত কিছুর ঊর্ধ্বে মানুষ কথা বলবে। মানুষ কোন দিকে ভোট দিয়েছেন সেটা মানুষ নিজের মনে জানেন, এবং সেই দিক থেকে দাঁড়িয়ে আমরা শুধু আলোচনা করতে পারি, আমরা কথা বলতে পারি, আমরা সংখ্যা নিয়ে এদিক সেদিক নাড়িয়ে একটু কথাগুলো বলতে পারি। একাধিক তথ্য আপনারা দেখেছেন, একাধিক মানুষের কথা আপনারা শুনেছেন। এই নির্বাচনে একাধিক ইস্যু ছিল, এই নির্বাচনে একাধিক বাঁক যুদ্ধ আমরা দেখেছি। আমরা দেখেছি রাজনৈতিক সভা, আমরা দেখেছি রাজনৈতিক স্লোগান, আমরা দেখেছি প্রধানমন্ত্রীর ভাষণ, আমরা দেখেছি রাহুল গান্ধীর ভাষণ। কিন্তু সব কিছু মিলিয়ে দেশের মানুষ নির্ধারিত করবেন কাকে দেশের মসনদে বসাবেন। কে দেশের মসনদে বসার যোগ্য সেটা মানুষ ঠিক করবেন। আর আমরা আলোচনা করব এই সন্ধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তথা এই রাজ্যের একজন অন্যতম বিধায়ক। বিশ্ববন্ধু সেন, প্রথমেই আপনাকে আমাদের পাবলিক নাওয়ের পর্দায় স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। নমস্কার সবাইকে। বিশ্ববন্ধু বাবু, কেমন দেখলেন নির্বাচন? আমরা তো আজকে শেষ একেবারে পর্বে, একদম শেষ হয়ে গেল। 5 মিনিট আগেই আমি অনুষ্ঠান শুরু করার 5-7 মিনিট আগে অনুষ্ঠানের মানে আমরা যদি বলি আধিকারিকভাবে যে সময়সীমা দেওয়া থাকে সেই সময়সীমা শেষ, এখনো হয়তো ভোট চলছে। কেমন দেখলেন এই লোকসভার 7টি দফার নির্বাচন? দেখেছি, মানে মূল জিনিস হচ্ছে ভারতবর্ষের জনগণ এখন কোন সম্প্রদায়, কোন ধর্ম, কোন জাতিগোষ্ঠী, কোন ভাষা, কোন বর্ণের মধ্যে সীমাবদ্ধ নেই। আর ভারতবর্ষের নাগরিকরা অত্যন্ত সচেতন। সেই সচেতনতার কারণে এবার মানুষ বুঝে গিয়েছেন যে কার পক্ষে, কোন দলের পক্ষে ভারতবর্ষকে সুপরিচালিত করা সম্ভব। সেই নিরিখেই ভারতবর্ষের মানুষের জবাব আর কিছুক্ষণ পরেই এক্সিট পোলের মাধ্যমে বেরিয়ে আসবে। 4 তারিখ পুরোটাই বেরিয়ে আসবে। ভারতবর্ষের নাগরিক অত্যন্ত সচেতন, সেই সচেতনতা এবার পরিলক্ষিত হবে। সুতরাং আমার দেখা আর ভারতবর্ষের আম জনতার দেখা অলমোস্ট সেম কিংবা সিমিলার হবে। না মানে আপনি তো একজন যথেষ্ট প্রাজ্ঞ রাজনীতিবিদ। আপনি অনেক রাজনীতির উত্থান পতন দেখেছেন। আপনি দেখেছেন সরকার গঠন, সরকার পতন। আপনি কংগ্রেসে ছিলেন, আপনি তারপর বিজেপিতে এলেন। আপনি বিজেপির পরপর দুবারের সরকার গঠনের সময় আপনি বিজেপির কাণ্ডারি। এই জায়গা থেকে দাঁড়িয়ে রাজনৈতিক অভিজ্ঞতা আপনার কি বলছে? মানে আমি যদি বলি বিশ্ববন্ধু বাবুকে এক্সিট পোল দিতে, বিশ্ববন্ধু বাবু এক্সিট পোলটা কি দিতে পারবে আমাদেরকে একটা? এক্সিট পোল দেওয়ার ব্যাপারটা হচ্ছে, আমি কিন্তু স্যাফোলজিস্ট না, কিংবা এই ব্যাপারে আমার কোন রকম পড়াশোনা নেই, অধ্যয়ন নেই এজ এ স্যাফোলজিস্ট। কিন্তু ভারতবর্ষের পিপলসের যে নার্ভ, ভারতবর্ষের আম জনতার যে ফিলিংস, সেটা 100% নয়, সংখ্যায় মানে পার্সেন্টেজ হিসেবে কাউন্ট করতে গেলে 100% একটা লিমিট। যত পার্সেন্ট উপরে উঠতে পারবেন মানুষ, ভারতবর্ষ প্রথমে বলেছি জাতি, ধর্ম, বর্ণ, ভাষা সমস্ত কিছু মিলিয়ে মোদিময় হয়ে গিয়েছে ভারতবর্ষ। যে যাই বলুক, যে যাই অনুমান করুক, যে যিনি যাই বলতে থাকুন, ভারতবর্ষ এখন এবার মোদিময়। কারণ মানুষ বুঝে গিয়েছে যে নরেন্দ্র মোদী ব্যতীত এই মুহূর্তে ভারতবর্ষের অর্থনৈতিক বিকাশ, সামগ্রিক বিকাশ বলতে যেটা, তারপরে সাংস্কৃতিক বিকাশ, ডিফেন্স সেক্টরের যে বিকাশ এবং আইন শৃঙ্খলার যে মজবুতি, এটা নরেন্দ্র মোদীজি ছাড়া ভারতবর্ষের কোনো বিকল্প এই মুহূর্তে পর্যন্ত নাই। তাই ভারতবর্ষ মোদিময় হয়ে গিয়েছে, মোদিময়। আমার এক্সিট পোলের
বক্তব্যের মূল জিনিসটা হচ্ছে যেহেতু মোদিময় ভারত, সেই তাই আলটিমেটলি বিজেপিময় ভারত হচ্ছে আন্ডার দি লিডারশিপ অফ নরেন্দ্র মোদী জি। সুতরাং এখানে কোনো প্রশ্নই ওঠে না পিছন ফিরে তাকাবার। 4 তারিখ এরকম সময়ের মধ্যে দেশের প্রতিটি কোণা থেকে নির্বাচনী ফলাফল বেরিয়ে আসবে এবং মিলিয়ে নেবেন যে আপকি বার 400 পার। এটা ভারতবর্ষের মানুষের গেঁথে গিয়েছে। বিজেপি 400-র বেশি আসন নিয়ে এনডিএ সরকার গঠন করছে এবং করবে। দিস মাই অপিনিয়ন অ্যাজ এ এক্সপেরিয়েন্স পারসন। ঠিক ঠিক, একদম একদম একেবারে যথেষ্ট। আপনি মানে এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার বিশ্লেষণ আমাদের অনেকটাই শুনতে হবে। আমি আরেকটা একটু অন্যদিকে যাচ্ছি। কংগ্রেস প্রতিবার বলের আসছে, এবারও আমরা একটা সুর পেলাম। কংগ্রেস বলছে মানে ইন্ডিয়া জোট তারা একসঙ্গে হয়েছে, তারা ক্ষমতায় চলে আসছে। মানে আজকে তারা বৈঠক করেছে, আজকে বৈঠকে প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, তেজস্বী যাদব, অখিলেশ যাদব, আমরা যদি দেখি হেমন্ত সোরেনের যিনি স্ত্রী রয়েছেন তিনি রয়েছেন, এবং প্রত্যেক লিডাররা সেখানে ছিলেন। এবং তাদের মূল দাবি যেটা ছিল কে প্রধানমন্ত্রী হবেন, মানে তারা অনেকটা কনফিডেন্ট তারা হচ্ছেন তারা ইন্ডিয়া জোট সরকারে আসছে, মানে এনডিএ সরকারে আসছেন, এটা বিরোধীদের বক্তব্য। এবং আপনার দীর্ঘ সময়ের বন্ধু রাজ্যে যারা রয়েছেন তাদের অনেকেই কিন্তু এখনো বলছেন যারা ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে, এবং আমরা যদি ভুল না করি বাজি পটকাও কিন্তু কেনা শুরু হয়ে গেছে। এখানে একটা কথা বলি। প্রথমে যে নামগুলো বললেন, যেমন অখিলেশ যাদব, রাহুল গান্ধী, কিংবা হেমন্ত সোরেনের স্ত্রী, কিংবা ওই অরবিন্দ কেজরিওয়াল, প্রিয়াঙ্কা গান্ধী, ওরা হয়তো ত্রিপুরার মতো বলেনি যে আয়া বর্তাসি। শব্দটা হয়তো ওনাদের জানা নাই। এটা ত্রিপুরার 1-2 মানুষের একটা নিজস্ব প্যাটেন্ট। আয়া পড়তাছি, এইবার আয়া পড়তাছি। আপনি তো সাংবাদিক মানুষ, ঘড়ি টড়ি লাগিয়েছে কোথাও যে এত ঘন্টা এত মিনিটের মধ্যে আমরা আয়া পড়তাছি? হ্যাঁ, আপনি যাকে আমার আমাদের নজরে পড়েনি, না আপনি আমাকে যার বন্ধু বললেন বয়সে ছোট হলো, আমরা বন্ধুর মতো ছিলাম। ওনার নেতৃত্বে 2013 সালে আমরা একটা ঘড়ি লাগিয়েছিলাম। এই যে আমরা একটা ধর্মনগরের বড় রাস্তার 3 মাথায় ঘড়ি লাগিয়েছিলাম, আর মাত্র 48 ঘন্টা। এরপরে একটা লোগো ঠিক করে রেখেছিলাম, 1 ঘন্টা পর ঘড়িটার কাঁটা ঘুরিয়ে দেওয়া হতো। তো সেই ঘড়ির যে ফলাফলের মর্ম বেদনা, তা আজও কিন্তু সেই ঘাটা হৃদয় থেকে শুকোয়নি। মানে বিচ্ছিন্নভাবে সেদিন কংগ্রেস হেরেছিল। পরবর্তী সময় আমরা বুঝতে পারি যে ডিপ আন্ডারস্ট্যান্ডিং with some family, those who are belongs from Tripura, as a politician, as a political man. সুতরাং দিল্লিতে যারা বৈঠক করেছেন ওনাদের ভাষা আর আমাদের ত্রিপুরায় যারা বাজি টাজি কিনছেন ওনাদের ভাষা একটু ডিফারেন্স আছে। ওনারা হয়তো বলছেন, দিল্লিতে বলছেন উই আর কামিং, কিংবা হাম লোক আ রা হ্যায়, আর ত্রিপুরা যেটা হচ্ছে আয়া বর্তাসি। আমি সেদিন একটা লেখা লিখেছিলাম যে প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের সমস্ত গুপ্ত ঘাতকের রাস্তাগুলো এমনভাবে বন্ধ করে দিয়েছেন। উনি ক্ষমতায় আসার পর থেকে বিজেপির দায়িত্বভার গ্রহণ করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবার পরে ভারতবর্ষের যত্র তত্র উগ্রপন্থীর আক্রমণ, সেটা ধর্মস্থানে হোক, রেলওয়ে স্টেশনে হোক, যে কোনো বড় বড় বাজারে হোক, কোন পার্কে হোক, এগুলো অলমোস্ট বন্ধ হয়ে গিয়েছে। এই সকল উগ্রপন্থী তৎপরতা কিংবা এই বিদেশি ভারত বিরোধী বিদেশি শক্তির সাহায্যে এগুলো বন্ধ হয়ে গিয়েছে। মানুষ এখন নিরাপদ থাকতে পারছে। আর ত্রিপুরাতে ঢোকার তো একটাই মাত্র গেট, চুরাইবাড়ি। সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি সেটাও বন্ধ করে দিয়েছেন, যে আয়া পড়তাসির কোনো সুযোগ আর নাই, ভারতবর্ষ নাই, ত্রিপুরাতেও নাই। অ্যাবসলিউটলি বিজেপি আসছে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের মতন প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করবেন শপথের মাধ্যমে। এটা আমার না এখানে হ্যাঁ, আচ্ছা আপনার অভিমত সেই। আর এখানে একটা প্রশ্ন আমি জানতে চাই,
এই যে আপনি বললেন যে আপনারা বুঝতে পেরেছিলেন রাজ্যে বন্ধু আর রাজ্যে শত্রু, কেন্দ্রে বন্ধু, এটা কি বিশ্ববন্ধু বাবু আপনারা সেদিন বুঝতে পেরেছিলেন 2013-তে, নাকি আজকে স্পষ্ট হলেন যখন তারা ওপেন মঞ্চে একসঙ্গে আছেন? আজকে না, সেদিন অনুধাবন করতে পারলেও হৃদয় কিন্তু সেদিন গ্রহণ করতে চাইনি। একটা মেসেজ আমি আপনাদেরকে বলি, সেদিন দিল্লিতে অনেকে নেতৃত্বরা ছিলেন, আমি ছিলাম না দিল্লিতে যেদিন ইলেকশন ডিক্লেয়ার হয়। আমাদের বর্তমান বিজেপি দলের নেতৃত্ব সুবল ভৌমিক বাবু সেদিন বলেছেন যে ভোটার লিস্ট সংশোধন না করে কংগ্রেসের ইলেকশনে যাওয়া উচিত নয়। 2013 সালে বলেছিলেন। সুবল বাবুর সে বক্তব্যটা কিন্তু সেদিন গ্রাহ্য হয়নি। বলেছে যে ভোটার লিস্ট সংশোধন না করে 13 সালের নির্বাচনে কংগ্রেস যাবে না, এরকম একটা আন্দোলন রূপরেখা তৈরি হোক, দিল্লিতে ইলেকশন কমিশনের সঙ্গে দেখা করে। সুবল বাবুর সেই বক্তব্যটা সেদিন গৃহীত হয়নি। তারপরে তো বাকিটা তো ইতিহাস, 13 সালের ইতিহাস, 18 সালের নতুন করে ইতিহাস তৈরি হলো ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে। ইন্টারেস্টিংলি আপনাকে বলি, সিপিএম এবং কংগ্রেস এই জীবনে আর ত্রিপুরা রাজ্যে ক্ষমতা আসতে পারবে না। কেন? সিপিএম এর ভোটার লিস্টের যে ম্যানিপুলেশন, তার এইটাই টোটালটা বন্ধ হয়ে গিয়েছে। আপনি জানলে অবাক হবেন, আমরা বিজেপিতে যোগদান করার পরে তৎকালীন ত্রিপুরার মাননীয় প্রভারী মাননীয় সুনীল দেওদর্জির কাছে বলেছিলাম, আমার এই কথা রেকর্ড হচ্ছে, মনে রাখবেন, যে কাঞ্চনপুর সহ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন উপজাতি অধ্যুষিত এলাকা, যেখানে যেখানে উপজাতি সিট বলে, রিজার্ভ সিট ফর ট্রাইবেল, সেই সকল জায়গায় 20-25 বছর ধরে ভোটার লিস্টের কোনো কাজ হয়নি এবং হয় না। সুনীল বাবু স্টান্ট হয়ে গেলেন, বলে বিশ্ববন্ধু তাই কিয়া বল রা। আমি একটু ইসে করছি, হয়তো বা ক্যামেরাটা একটু ঘুরে গেছে, যদি এটা সম্ভব হয় আপনার ঠিক করার, তাহলে আমরা আলোচনাটায় পুনরায় ইসে করতে পারি। ক্যামেরাটা ঘুরে গেছে, এবার ঠিক হয়েছে? হ্যাঁ, এবার ঠিক আছে, একদম পারফেক্ট আছে, হ্যাঁ, যেখানে ছিল। তো সুনীল দেওদর সাহেবকে বলার পরে উনি অবাক হয়ে গেলেন। সাথে সাথে এই ভোটার লিস্টে কাজ করার জন্য আমার কাছে একটা ছোট্ট দায়িত্ব বলেছিল, আমাকে বলেছিল কোন এলাকায় হবে আমাকে বলুন। আমি বললাম, দেখুন, আমি স্পেশালি নর্থ ত্রিপুরার মধ্যে কাঞ্চনপুরের খবর আমি জানি। কাঞ্চনপুরে ভোটার লিস্টে কাজ হয়নি 20-25 বছর ধরে। সেখানে কোন কংগ্রেসের নাম এখানে এন্ট্রি হয় না। পুরানো যারা আছে সব এগুলো দিয়ে চালায়, আর হাজারে হাজারে ফলস নাম সিপিএম তার প্রশাসনের সহযোগিতায় এগুলো তুলে রেখেছেন। আই রিপিট, হাজার হাজার ফলস নাম সিপিএম সেখানে প্রশাসনকে ব্যবহার করে তুলে রেখেছে। তাই আপনি খবর নেবেন, উপজাতি রিজার্ভ সিট গুলোতে যেখানে প্রপার, সাপোজ কাঞ্চনপুর, আমি কাঞ্চনপুর দিয়ে বলে কাজ করেছি, কাঞ্চনপুরে একদম প্রপারে ভোটে কংগ্রেস জিততো রেজাল্টে। যেই মাত্র কাঞ্চনপুর ছাড়িয়ে আপনারা চলে গেলেন পুষ্পরাম, রিয়াংপাড়া, ভান্ডারিমা, দশদা, ওদিক থেকে তখন সিপিএম আস্তে আস্তে কাঞ্চনপুরে ধরুন 800, 1000, 1200, 1500 ভোটে কংগ্রেস লিড করত। ওই সকল জায়গায় যেই মাত্র প্রবেশ করলো, বাস এখানে সিপিএম এর জয় জয়কার। ওই 1000-1200 ভোটকে পিছনে ফেলে ওই সকল জায়গায় সিপিএম তখন ভোটে জিতত মার্জিনে, মানে 1000, 1200, 1500, 2000-এ। এবং বিজন বাবু সিপিএম এর যিনি সম্ভবত প্রয়াত সম্পাদক ছিলেন, বোধহয় সেক্রেটারি জেনারেল ছিলেন, উনি বলতেন আমরা তো 21টা থেকে গোনা শুরু করব, কারণ 20টা সিট ট্রাইবেলের সিট সিপিএম এইভাবে ভোট শুরু হওয়ার আগে 3, 4, 5, 6 মাস আগে ওরা সেটাকে গ্রিপ করে নিত, কিচ্ছু করার পকেটে রাখতো। তারা বলতেন যে 20টা পকেটে ছিল, আমরা ক্ষমতায় আসছি। আজকে সিপিএম সে কথা বলার জায়গায় নেই, কারণ আজকে ভোটার লিস্টে কাজ সংশোধিত হয়। এবং পুষ্পরাম, রিয়াংপাড়া, ভান্ডারিমা অঞ্চলে কিভাবে ভোট হতো আমি বলে দিই। সেখানে ভয়ে কোনো অবাম বিরোধী ভোটার যেত না, অবাম ভোটার যেত না, সিপিএম বিরোধী কোনো ভোটার সেখানে যেত না। সেখানে কমপ্লিটলি বেলা 10টা, 10:30, 11টা পর্যন্ত হার্ডলি 100, 100, 150 ভোট পড়তো। সেখানে যারা প্রিসাইডিং অফিসার আসতো, সেখানে ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং,
এটা আমাকে বলে গিয়েছে প্রয়াত দীপক চক্রবর্তী শিক্ষক। সে পরপর দুইবার ভান্ডারিমা এবং পুষ্পরাম রিয়াংপাড়াতে এই সেকেন্ড পোলিং অফিসার ছিল, বিএসএফ কর্ডনিং করে নিয়ে যেত। বলেছে, আমাকে বলেছে বিশ্ব এইভাবে ভোট হয়, ট্রাইবেল বেল্টে জীবনও কংগ্রেস আর আগাইতে পারতো না। দিস দ্য রিয়েল পিকচার। সুনীল দেওধরজি যখন এটাকে 3-4 মাস আগে হাত দিলেন, ভোটার লিস্ট সংশোধিত হলো এবং প্যারামিলিটারি ফোর্স এই কারণে তখন দেওয়া হয়েছিল, যেটা ওয়েস্ট বেঙ্গলে প্যারামিলিটারি ফোর্স দিতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন। এবার ত্রিপুরাতে প্যারামিলিটারি ফোর্স দিল 18 সালে। যেই যে বুথগুলো ক্যাপচার হতো, রিগিং হতো, সেই বুথগুলোতে ওই যে ফলস ভোটার যারা ঢুকতো 10, 12 জন, 15 জন করে, তাদেরকে ঢুকতে দেয়নি। তারই কারণে কাঞ্চনপুর আইপিএফটির প্রার্থী প্রেম কুমার রিয়াং সাহেব জয়ী হয়েছিলেন। সেটাই বলছি, চ্যালেঞ্জ সিপিএম এন্ড কংগ্রেস। উপজাতি এলাকার যে 20টা সিট আছে, ওইখানে আর জীবনও ফলস ভোট দিতে পারবে না, রিগিং করতে পারবে না, ভোটার লিস্টে কোন রকম ম্যানিপুলেশন করতে পারবে না। তাই মানে আমি এবার একটু এই জায়গাতে ঢুকছি। মানে আপনি দীর্ঘদিন মানে কংগ্রেসের একেবারে ছোট ছোট বিষয়গুলো আপনি জানতেন। বিশ্ববন্ধু সেন উত্তরের এমন একজন রাজনৈতিক নেতা, যা আপনি আছেন বলে বলছি না, সেখানে উত্তরের মানুষই সেটা বলেন যে বিশ্ববন্ধু সেনকে উত্তরের অনেকে মুখ্যমন্ত্রী বলেন। আমি জানি না এই কথাটা কতটা সত্য, কিন্তু বিশ্ববন্ধু সেন নাকি গোটা উত্তরকে একসঙ্গে করে রেখেছেন, উত্তর ত্রিপুরাকে একসঙ্গে রেখেছেন। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা প্রশ্ন আমার খুব জানতে ইচ্ছে করছে। আপনি বলছিলেন যে কিভাবে ভোটার লিস্টটাকে ম্যানিপুলেশন করা হতো, কিভাবে ভোটার লিস্টকে আপডেট করা হয়নি, এবং যেটা যখন বিজেপি করলো, বা ভারত সরকার যখন বিজেপি ক্ষমতায় এলো 14তে, যখন ভারত সরকার সেটা করলো 18তে, সেটা পরিবর্তন সম্ভব হয়েছে। আমি একটু জানতে চাইছি, একটু আমাকে বলুন তো, যে মানে এবারও যদি মানে 2014তে তো কংগ্রেস তাদের দীর্ঘ ক্ষমতার পর তারা চলে গেলেন, বিজেপি এলো, 19এও তারা চেষ্টা করেছিলেন আসার, পারলো না ক্ষমতা দখল করতে, 24এও যদি তারা না পারেন, আমি যদি বলছি কারণ আমরা এখন হলফ করে বলতে পারি না, যদি না পারেন, সেক্ষেত্রে মানে কংগ্রেসের ভুলটা কি হতে পারে? কংগ্রেস কোন জায়গাটাই ভুল করে, এটা আপনি কি ধরতে পেরেছেন? বলছি, আমরা যখন কংগ্রেস করতাম, কংগ্রেসের যারা জিততো ভোটে, যেমন ধরেন আমি, কল্যাণী রায়, আরো যারা কংগ্রেসে ছিলেন, আমরা নিজেদের সিটগুলোকে, আসনগুলোকে ধরে রাখার জন্য আমরা, কল্যাণী তো 18তে জিতেছেন, সুরজিৎ দত্ত বাবু, ঠিক আছে কিনা, রতনলাল নাথ বাবু, হ্যাঁ, আমরা কি করতাম, নিজেদের আসনটাকে ধরে রাখার জন্য আমরা নিজেদের কেন্দ্রে মজবুত সংগঠন তৈরি করে রেখেছিলাম, করতাম। বিজেপিতে আসার পরে আমরা যখন 2017 সালের আগস্ট মাসে বিজেপিতে আসি, সাংগঠনিক সিস্টেম আকাশ পাতাল তফাৎ। আচ্ছা, আকাশ পাতাল তফাৎ। যার আমাদের যদি একসঙ্গে দৌড় শুরু করা হয়, সিপিএম, কংগ্রেস, বিজেপি পৌঁছে যাবে, ধরুন ধর্মনগর থেকে আগরতলা রওনা দিলে বিজেপি পৌঁছে গেছে ধরেন খয়েরপুর, কংগ্রেস তখনও পানির সাগর সাংগঠনিক সিস্টেমে ধরলে। হ্যাঁ, আর সিপিএম টাইনা টুন্না, এখন যদি সিপিএম টাইনা টুন্না দৌড়ায়, সিপিএম আসবে প্রথমত পেঁচার তল। প্রতিটা মুহূর্তে বিজেপির সাংগঠনিক সিস্টেম, তার প্রয়োগ, তার নিয়ম নীতি, তার নির্দেশিকা, তার কঠোরতা, এবং তার যে তার উপর যে প্রদক মানে ইয়েটা, এটাকে কি বলবো, যে হাইকমান্ডের যে নজরদারিটা, হ্যাঁ, মানে সুপ্রিম কমান্ডের নির্দেশটা শোনা, মানে, এবং এটা কিন্তু একভাবে না, এটা এক সিস্টেমে না, বহুমুখী ধারায় বিভক্ত হয়ে বিজেপির একেবারে দিল্লি থেকে শুরু করে কার্যক্রম হয়ে আপনার আমাদের ন্যাশনাল সিস্টেমে, যেমন ধরেন নর্থ ইস্টার্ন স্টেট, আমাদের ধরেন যেমন বিএল সন্তোষজি, আমাদের যেমন ধরেন হিমন্ত বাবুজি, মানে হিমন্ত বিশ্ব শর্মা আসাম মুখ্যমন্ত্রী, আমাদের যেমন ধরেন স্টেটের রাজীব বাবু এবং আমাদের মুখ্যমন্ত্রী, এরপরে রাজ্য নেতৃত্ব, তারপরে জেলা নেতৃত্ব, তারপরে মহকুমা নেতৃত্ব, তারপরে মন্ডল ভিত্তিক নেতৃত্ব, মন্ডলের ভেতরে যে এক একটা যেমন আছে এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি, মহিলা, যুব মোর্চা, হ্যাঁ, সবগুলো মাদার বিজেপি, সবগুলো মিলে যে সংগঠনের যে গাঁথনি,
যে বুনন এটা টেরিফিক, সাংঘাতিক। এবং এখন আমরা রাজনীতিটা করে কিন্তু আমরা আরাম পাচ্ছি বিজেপিতে এসে। তার কারণ রাজনীতিতে আরাম পাচ্ছে বিজেপিতে এসে। আগে যখন কংগ্রেস করতাম, কখন কাকে কংগ্রেস ভবনে ঢুকতে দেওয়া হবে, কাকে ঢুকতে দেওয়া হবে না, অনেকগুলো গোষ্ঠী বিভক্ত ছিল। বিজেপিতে সেরকম কোনো গোষ্ঠী নেই, কোনো বিভক্ত নেই। রাজনীতি করে আরাম পাচ্ছি। এবং যে সাংগঠনিক বুননটা এত মজবুত, এত শক্ত, বললাম এই জীবনে সিপিএম আর কংগ্রেস ত্রিপুরা রাজ্যে পারবে না, এগোতে পারবে না। কারণ আমরা নিজেরা এক সময় মানে দিল্লি, তারপরে আপনার যেমন উত্তর পূর্বাঞ্চল, রাজ্য, জেলা, মহকুমা সবকিছু মিলে আমরা এত সাংগঠনিক বাঁধনের মধ্যে আছি যেটা অত্যন্ত মজবুত। এটা বিজেপি বলে সম্ভব। এবং সেই জন্য বলছি যে আর কোনো সুযোগ নেই। কংগ্রেসের আয়া পড়তেছে, ওই পত্রিকা মিডিয়ার হাইপ তোলা যাবে। আপনি দেখুন, জিতেন বাবু একটা মিথ্যা প্রবঞ্চন তুললেন, গ্রাম শহরে খাদ্য নেই, মানুষের কাজ নেই। মিডিয়া, শুধু মিডিয়া এসে হাইপ তুলছেন। নিজে গ্রামে যান না, ওই কালকে আমার বক্তব্যের প্রতিবাদ করবেন, নিজে হয়তো নিজের কেন্দ্রে যান। এরপর এর দুদিনের মধ্যেই আমাদের দলীয় স্তরে নির্দেশ এলো যে সিপিএম এর এই মিথ্যা বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। সারা ত্রিপুরা রাজ্যে 60খানা মন্ডলে, মানে 60 নাম্বার মন্ডলে যে সরস সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদ হলো, এটা বিজেপি বলে সম্ভব হয়েছে। এবং প্রমাণ হয়ে গিয়েছে গ্রাম পাহাড়ে খাদ্য নাই, কাজ নাই। সিপিএম এর জিতেন বাবুর, আমাদের কংগ্রেসের সুদীপ বাবুর, আশিস বাবুদের এটা 100% একটা মানুষের কাছে মনোমুগ্ধকর জিনিস ছড়িয়ে দেয় পেপারের মাধ্যমে। জনগণের কাছে কোনো ভিত্তিই নেই। তাই সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, বিজেপিতে এসে সাংগঠনিক স্তরে কাজ করে যে মানসিক প্রশান্তির মধ্যে আমরা আছি। ভেরি নাইস, ভেরি এক্সেলেন্ট, আন্ডার দ্য লিডারশিপ অফ নরেন্দ্র মোদীজি। এবং সাংগঠনিক কাজের যেরকম জেপি নাড্ডা সাহেব, বিভিন্ন আমাদের স্তর ভেদের সিস্টেম আছেন, আমাদের রাজ্য আছেন রাজীব বাবু, আমাদের মুখ্যমন্ত্রী সহ, উত্তর পূর্বাঞ্চলে হিমন্ত বাবু সহ, এক্সেলেন্ট। ঠিক, একেবারে সেই জায়গা থেকে আমি এবার একটু আমার রাজ্যের পূর্ব এবং পশ্চিম দুটো আসনে তো লোকসভার ভোট হয়েছে। দুটো আসনের মধ্যে পূর্ব ত্রিপুরা সকলের নজরে ছিল। পশ্চিম ত্রিপুরা ছিলেন যে বিপ্লব কুমার দেব প্রার্থী হওয়াতে হয়তোবা সেটা ক্লিন সুইপ করার সম্ভাবনা হয়ে গেছে সেখানে বিজেপির মানুষ, সেটা অনেকে বলেছেন। কিন্তু বিরোধী অভিযোগ করেছেন অনেক পরিমাণে ছাপ্পা হয়েছে পশ্চিম ত্রিপুরায়, প্রচুর পরিমাণে মানুষ ভোট দিতে পারেনি, সেটা আশিস কুমার সাহা বলছেন, কংগ্রেসের যিনি প্রদেশ কংগ্রেস সভাপতি। এবং পূর্ব ত্রিপুরা নিয়ে খুবই ইন্টারেস্টিং একটা ছিল পূর্ব ত্রিপুরায় একদিকে দেখা গেছে মানে এমন একজন প্রার্থী যাকে আমরাও চিনি না, কিন্তু হ্যাঁ উনি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওনাকে তিপ্রা মাথা থেকেও দাঁড় করানো হয়নি। এখানে একটা অমিত শাহের একটা বিশাল স্ট্র্যাটেজিক গেম, আমি এটাকে বলবো, যেখানে একেবারে সমস্ত বিরোধী রাজনীতিকে ধূলিসাৎ করে দেওয়া। সেখান থেকে দাঁড়িয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন কৃতি দেবী সিংকে সেখানে প্রার্থী করা, সেটার পরে বামেদের প্রার্থী কতটা টেক্কা দিতে পারবে পূর্ব ত্রিপুরা, যেহেতু আপনাকে পূর্ব মানে উত্তরের বেশ খানিকটা অংশ পূর্ব ছিল। এবং আমি যেদিন ভোট হয় আমি তেলিয়ামুড়া, তারপরে তেলিয়ামুড়ার পাশাপাশি আরো বেশ কয়েকটা এলাকা আমি ঘুরেছি এবং বেশ কয়েকটা গ্রামে আমি যাওয়ার চেষ্টা করেছি। আমি খুব কাছাকাছি ধর্মনগরে চলে এসেছিলাম, কিন্তু তারপরে ধর্মনগর ঢোকা হয়নি, কিন্তু আমি পাশাপাশি এলাকাগুলোতে আমি ঘুরেছিলাম। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, সেখানে বিরোধীরাও সেভাবে আওয়াজ তোলেননি যে ভোট দেননি মানুষরা, যেটা পশ্চিমের ক্ষেত্রে হয়েছে। কি মনে হয়? বিরোধীদের কাজে আমি প্রথমে বললাম সাংগঠনিক কোনো ভিত্তি নেই, কোনো মজবুতি নেই। ওই সেই ঘরে বসে বসে গ্রাম শহরে কাজ নেই, ভোট দিতে পারেনি, এটা পশ্চিমের ব্যাপার। আমাদের পূর্ব আসনে যেটা বলছি, পূর্ব আসনে আমি বুঝতে পারি না, কিছু কিছু মিডিয়া, কিছু কিছু ফেসবুকিয়া আর কিছু কিছু আপনার মানে পলিটিউবার মানে ইউটিউবে অ্যানালাইসিস করেন, এরা পলিটিক্যাল অ্যানালাইসিস করেন। না আছে মাটির গন্ধ, না আছে মানুষের পাশাপাশি। যখন আমাদের রেবতী ত্রিপুরা সাহেব দাঁড়িয়েছিলেন, তখন একজন হিন্দি ভাষী প্রফেসর আমাকে জিজ্ঞেস করেছিলেন, স্যার নর্থ কা কেয়া হোগা,
अच्छा, नॉर्थ मीन्स मैंने आप जिस एरिया में रहता है उसी ईस्ट चीज का क्या। আমি বললাম देखिए साहब, রেবতী ত্রিপুরা ও যে হাসতে হাসতে জিত জায়গা পরে স্বীকার করেছেন। দেখুন, এটা হচ্ছে কিছুটা মিডিয়ার কাজ, কিছুটা হচ্ছে পলিটিউবারের কাজ, আর কিছুটা হচ্ছে সিপিএম এর কংগ্রেসের কাজ। এইবার এই সিটটা মহারানী কৃতি সিং দেববর্মন মহোদয় এইবার সিপিএম এর কাছে হারছেন। যুক্তি কি প্রদ্যোৎ দেববর্মন মহোদয়ের, মহারাজা প্রদ্যোৎ দেববর্মন সাহেবের মহোদয়ের বোনকে অনেক মাথায় মেনে নিতে পারেনি এবং অনেক বিজেপি মেনে নিতে পারেনি। সবার তো অনেক সমর্থক এবং বিজেপি সমর্থক আশা করেছিলেন স্থানীয় প্রার্থী হবেন। আরে প্রদ্যোৎ কিশোর দেববর্মন মহোদয়, মাতা মহারানী, ওনারা তো ত্রিপুরার স্থানীয়র জন্য যে কাজ করে দিয়েছেন, আমাদের তো ওনাদেরকে স্মরণে রাখতেই হবে ত্রিপুরাবাসী হিসাবে। পলিটিক্যাল কোন অ্যানালাইসিস ছেড়ে দিন। মাতা মহারানী, প্রয়াত কিরিট বিক্রম মহোদয়, আমাদের রাজা প্রয়াত বীর বিক্রম মানিক্য বাহাদুর, মাতা মহারানী প্রদ্যোৎ কিশোর দেববর্মন, আমরা ওনাদেরকে মনে রেখেছি। উনি যখন মথা করতেন, উনি যখন কংগ্রেস করতেন, সভাপতি ছিলেন, তখন যখন আমরা বিজেপি করতাম, প্রদ্যোৎ কিশোর দেববর্মনের উপরে আমাদের একটা শ্রদ্ধা আছে, আলাদা একটা রিগার্ডস আছে, ফিলিংস আছে। সেই ফিলিংসে শুধু আমি না, আমার মতন হাজার হাজার ত্রিপুরাবাসী, ট্রাইবেল নন ট্রাইবেল, সবাই একটা মহারানী এবং প্রদ্যোৎ কিশোর দেববর্মনের একটা রেসপেক্ট, একটা আলাদা বোধ আছে। সেখানে কাকে প্রার্থী করা হলো, রাজবংশের মেয়ে তো, এই ত্রিপুরা রাজ্যের মেয়ে তো, বীর বিক্রমের মহোদয়, বীর বিক্রমের নাতনি তো, কিরিট বিক্রমের কন্যা তো, মহারানী বিবি কুমারী দেবীর কন্যা তো। এই ফিলিংসে যারা ওইগুলো বলে প্রার্থী পছন্দ হয়নি, তিনি ধর্মনগর ত্রিপুরা পূর্ব ত্রিপুরার নাগরিক নন, এগুলো ধোপে টিকবে না। 4 তারিখ ফলাফল যখন বেরোবে, বললাম ধোপে টিকবে না। কিভাবে লেখে মিডিয়া, ভিতরে গুনগুন। আর একটা জিনিস, রাজনৈতিক বিশ্লেষকের মতবাদ, রাজনৈতিক বিশেষজ্ঞদের মতবাদ। আচ্ছা, আপনি তো সাংবাদিক, একজন বলিষ্ঠ সাংবাদিক, আমাকে বলেন এই যে রাজনৈতিক বিশ্লেষক আর রাজনৈতিক বিশেষজ্ঞ, ওনারা কখন কোথায় বসেন, কিভাবে ক্লাস করেন, কিভাবে বোঝান। আমরা তো একটু বিশেষজ্ঞ থেকে মতামত নিতে পারি, ওনারা একটু বিশ্লেষণ নিতে পারি। আমি কিন্তু বিশেষজ্ঞ নই, আমি বিশ্লেষক নই, আমি হচ্ছে মাঠে ময়দানে থেকে মানুষের সঙ্গে থেকে সুখ দুঃখ ভালোবাসা হাসি কান্নার অংশীদার। এই জায়গাতে আমাকে ধরতে হচ্ছে, বিশ্ববন্ধু সেন যদি নিজেকে রাজনৈতিক বিশেষজ্ঞ না বলেন, তাহলে মানে এই জায়গাতে আমার বিশাল সংশয়। কারণ দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, দুবারের, আর আপনি বিধায়ক, মানে যে জায়গা থেকে দাঁড়িয়ে আপনি লড়াই করেছেন, লড়াইয়ের ময়দান আপনি ছাড়েননি, সেখান থেকে দাঁড়িয়ে আপনি যখন বলবেন রাজনৈতিক বিশেষজ্ঞ আপনি নন, সেখানে আমাদের প্রশ্ন থাকবে। আমি বলছি রাজনৈতিক বিশেষজ্ঞ নই, আমি বিশ্লেষক নই। আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, মানুষের সঙ্গে থেকে, মাটির সঙ্গে থেকে, জমিনের সঙ্গে থেকে, পাহাড়ের সঙ্গে থেকে, উপজাতি ভাই বোনদের সঙ্গে থেকে, বাঙালি ভাই বোনদের সঙ্গে থেকে। উপজাতির মধ্যে অনেক রকম গোষ্ঠী আছে, বাঙালির মধ্যে অনেক রকম ধর্মীয় জাতি গোষ্ঠী আছে। সকলেরই কিন্তু একটা ফিলিংস, কৃতি সিং দেববর্মন মহোদয়কে দুহাত খুলে উজাড় করে ভোট দিয়েছেন। এবং এখানে আমরা এক জায়গায় বলতে পারি, এই 4 তারিখে দেখেন বিকেলবেলা 3টের পর থেকে জিতেন বাবু দোষ দেবেন সুদীপ বাবুকে, সুদীপ বাবু দোষ দেবেন আশিস বাবুকে, আর আশিস বাবু দোষ দেবেন মানিক সরকার বাবুকে। ওনার জন্য এই হলো, ওনার জন্য এই হলো, ওনার জন্য এই হলো। হ্যাঁ, তো আমি বলি ওনাদেরকে চিত্ত স্থির রাখতে, কারণ এরপরে কয়েকদিন ওনারা কমায় চলে যাবেন। কমায় চলে গিয়ে কাজ হারা দিয়ে উঠে বলবেন, চলো যা আবার হয়ে গিয়েছে, সামনে বার আমরা আবার আয়া করতেছি। মানে এটা একদম চরম অভিজ্ঞতা, বিশ্ববন্ধু সেনের চরম অভিজ্ঞতা, এবং বারবার এই লাইনটা বলা যে আয়া পড়তেছে, মানে এটা চরম একটা অভিজ্ঞতা ছিল আপনার কংগ্রেসে থাকা। আরে এইবারে তো আমি আপনাকে পুরোপুরি বলে দিচ্ছি, মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয় এগুলো ফিগার বলতে পারবো না, কিন্তু বিশাল মার্জিনে জিতবে। ওকে 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 আমরা এবার আস্তে আস্তে আমাদের পরের আরো প্যানেল রয়েছে বিশ্ববন্ধু বাবু, আমরা অনুষ্ঠান শেষ করব, কারণ আমরা এক্সিট পোলের দিকে যাব, এরপরে আমাদের এক্সিট পোল বেরোবে, আমরা দেখাবো
কোন দিকে যাচ্ছে দেশের মুড, আপাতত আপনার কাছ থেকে রাজ্যের মুড, পাশাপাশি রাজ্য রাজনীতির কিছু আলোচনা আমরা শোনার চেষ্টা করলাম। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আপনার ব্যস্ততম সময়। এখানে আরেকটা কথা বলে রাখি। বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন শুনতে পাচ্ছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি, ওনার যে ক্লিন ইমেজ এবং ওনার যে কর্মপদ্ধতিতে ত্রিপুরার নাগরিকগণ কিন্তু খুশি আছেন। মনস্তাত্ত্বিক দিক দিয়ে বিচার করলে মানুষ খুশি আছেন, সন্তুষ্ট আছেন। এটাও কিন্তু ভোটের বাজারে একটা কাজ করেন। আমাদের যিনি সভাপতি রাজীব বাবু পরিশ্রম করেছেন সাংগঠনিকভাবে, গতকালকে ধর্মনগরে এসে গেছেন। সুতরাং আমাদের সভাপতি, স্পেশালি আওয়ার অনারেবল চিফ মিনিস্টার, ওনার ভাবমূর্তি, এটাও কিন্তু ভোটের বাজারে একটা প্রভাব বিস্তার করবে, নিশ্চিত থাকবেন। বিপ্লব বাবু হিমসেল এস্টাবলিশ, সবাই ওনাকে চেনেন, অটোমেটিকলি সেখানে জিতবেন। আর আমাদের কৃতি সিং দেববর্মন মহোদয়া, মানিক সাহাজির আপনার ক্লিন ইমেজ, রাজীব বাবুর সাংগঠনিক তৎপরতা সিস্টেম এবং রাজ পরিবারের প্রতি মানুষের যে ভালোবাসা, শ্রদ্ধা, এই ত্রিশক্তি মিলে এবার আশা করি ভালো মার্জিনে আমাদের প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মন মহোদয় জয়ী হবেন এবং ইস্কাবার 400 পার নরেন্দ্র মোদীজি আসছেন, নিশ্চিত থাকুন। এটা আমার অভিমত। নমস্কার। আমরা 4 তারিখ অবশ্যই বিশ্ববন্ধু বাবু আপনার থেকে সময় চাইবো, যদি পারেন 15 মিনিট বা 20 মিনিট আমাদের অবশ্যই সময় দেবেন 4 তারিখ, আমি আশাটুকু রাখতে পারি। আর এরই সঙ্গে আমাদের এই আলোচনা এখানেই শেষ করব। এরপরেই আমরা আমাদের এক্সিট পোল নিয়ে আসবো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যারা দর্শকরা ছিলেন। আপাতত এই অনুষ্ঠান এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ, নমস্কার।